উফফ স্থির। এত মেয়ে নয়, যেন পুরাই আগুন মাম্মা। পাশ থেকে রিভানের গলা পেয়ে হকচকিয়ে উঠে অন্বিতার থেকে চোখ নামিয়ে নিল নিশান্ত। কেন যেন বড্ড রাগ লাগছে তার। এই রাগ অন্বিতাকে এভাবে হ্যাবলার মতো দেখার জন্য, নাকি রিভানের এভাবে অন্বিতাকে দেখে বাজেভাবে মন্তব্য করার জন্য তা জানা নেই নিশান্তের। সে শুধু অনুভব করছে তার ভেতরে আবারও রাগের জোয়ার ধেয়ে আসছে। নিশান্তের ভাবনার মাঝেই আবারও সাইকেল চালাল রিভান। অন্বিতার দিকে ঘোর লাগানো দৃষ্টি নিক্ষেপ করে এক হাতে নিশান্তের হাত চেপে ধরে সে বলল, দোস্ত, এটা তোদের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়ার মেয়েটা না, যে আজ তোর গায়ে পানি ফেলল? অনিচ্ছা সত্ত্বেও গম্ভীর গলায় হ্যাঁ তো বলল নিশান্ত। নিশান্তের পজিটিভ জবাবে ঠোঁটের কোণে রহস্যময়ী হাসির রেশ টেনে রিভান বলল, সাব্বাস, তাহলে তো এক্কেবারে লাইন সেট। ঈশ্বর, এতদিন কোথায় ছিল মেয়েটা? আগে কেন দেখলাম না বলতো? আহারে, কি মিসটাই না করে ফেলেছি দোস্ত। এই কষ্ট কই রাখবো আমি? রিভানের কথায় কপালের ভাঁজ আরও দৃঢ়ভাবে প্রকট হল নিশান্তের। রিভানের থেকে হাত ছাড়িয়ে বিরক্ত ভঙ্গিতে সে প্রশ্ন করল, ওয়েট ওয়েট, তুই কবে থেকে সানির মতো মেয়েদের দিকে তাকাতে শুরু করলি রিভান? বিনিময়ে বুকের বাম সাইডে হাত দিয়ে চেপে ধরল রিভান। নিশান্তের চোখে চোখ রেখে মুচকি হেসে বলল, কবে থেকে নয় দোস্ত, আজ থেকে, এখন থেকে। তবে অন্য মেয়েদের দিকে নয়, জাস্ট এই মেয়েটির দিকেই। তা নাম কি মেয়েটার? উমম। আই থিঙ্ক ওর নাম সুইটি, মিষ্টি, হানি টাইপ কিছু একটা হবে, রাইট? এবার রাগের সীমানা আকাশ ছুঁয়ে ফেললেও প্রকাশ করল না নিশান্ত। গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং এ হাত রেখে বিরক্তিকর গলায় জানি না বলেই ফুল স্পিডে গাড়ি টান দিল সে। রাস্তায় বেশ কিছু ভাঙা অংশে পানি জমাট বেঁধে থাকায় সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই এগিয়ে চলল সে। কাকভেজা হয়ে বাচ্চাদের সাথে বৃষ্টিতে হাত মেলে খেলা করছিল অন্বিতা। এই রাস্তায় তেমন একটা যানবাহন চলাচল করে না বলেই একটু হলেও চিন্তামুক্ত সে। কিন্তু ভাবনাটা আর বেশিক্ষণ ভাবতে হল না তাকে। নিয়তির চরম পরিহাসে হঠাৎ তীব্র গতিতে চলমান প্রাইভেট কার এসে রাস্তার জমাট বাঁধা কাদাপানি ছিটিয়ে দিল তার ওপর। নিজের শরীরের ভেজা শাড়ির ওপর কাদাপানির লেপ্টে যাওয়ায় কপাল কুঁচকে বিস্মিত হল অন্বিতা। রেগে মেগে, ওই ব্যাটা দ্বারা আমাদের ভিজিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিস? বাচ্চারা এক। অন্বিতার কথায় সেকেন্ডের মধ্যে দৌড়ে নিশান্তদের পথ আটকে ধরল বাচ্চাগুলো। হঠাৎ এভাবে এতগুলো বাচ্চার সামনে চলে আসায় ভরকে গিয়ে তৎক্ষণাৎ ব্রেক কষল নিশান্ত। আবারও আচমকা ধাক্কা লাগায় গ্লাসে গিয়ে মাথায় বাড়ি খেল রিভান। কপাল চেপে ধরে আহোহো বলে চাপা আর্তনাদ করতেই গ্লাসে এক প্রকার কিলঘুষির বজ্রপাত শুরু হল যেন। বাচ্চাগুলো তাদের গাড়ি পুরোপুরি ঘেরাও করে ফেলেছে। তুমুল গতিতে চোখে মুখে রক্তিম আভা ধারণ করে উইন্ডোতে করাঘাত করছে তারা। নিজেদের গায়ে কাদা লাগায় কোনো সমস্যা না হলেও তাদের অন্নিপুর গায়ে কেউ এভাবে কাদা পানি মাখিয়েছে, ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি তাদের। রাস্তা কি ছোট হয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য যে এতগুলা জায়গা ফেলে একদম তাদের পাশ দিয়ে গিয়েই কাদা পানি ছেটাতে হলো গাড়ির ভেতরে থাকা পচা ছেলেদের? বাচ্চাগুলোর রেগে আগুন হয়ে হইচইয়ের মাঝেই গাড়ির একদম সামনে এসে চোখের দৃষ্টি সরু করে দাঁড়াল অন্বিতা। নিশান্ত বুঝল এই ভিড় ঠেলে এগোনো কোনোভাবে যাবে না আর।
তাই এক প্রকার বাধ্য হয়েই দরজা খুলে বেরিয়ে এলো সে। নিশান্ত নামতেই রিভানও গাড়ি থেকে কপাল চেপে ধরে নেমে পড়ল অগত্যাই। গাড়ি থেকে সেই চেনা মুখশ্রী বের হতেই চোখ বড় বড় হয়ে এলো অন্বিতার, অবাকের ভাব বদলে নিমিষেই প্রকাণ্ড রাগের আকার ধারণ করল সে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে নিশান্তকে উদ্দেশ্য করে অন্বিতা বলল, কতটা বোকা আমি, আমার আগেই বোঝা উচিত ছিল যে এরকম একটা বিশ্রী কাজ আপনি ছাড়া আর কেউ করতেই পারে না। অন্বিতার তাচ্ছিল্যে ভরা প্রলাপে চোখের মুখে বিরক্তির ছাপ দৃঢ় হল নিশান্তের। যদিও রাগের বশে না জেনে বুঝেই অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোয় অঘটনটা ঘটে গিয়েছে, তবুও তাতে অনুশোচনা হবার বদলে যুক্ত হল আরও একরাশ বিরক্তি। বৃষ্টির তেজ কমে যাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টিতেই আধভেজা হয়ে গেল নিশান্ত। অন্বিতার কথার বিপরীতে পকেটে দুহাত গুজে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সে বলল, ওয়েল, আমার জায়গায় যে কেউ থাকলেই এই অঘটনাটা ঘটে যেতে পারত। এভাবে কাদায় মাখামাখি হবার পূর্বে আপনার রাস্তায় নেমে এভাবে বৃষ্টিতে মাতামাতি করার পরিণতি সম্বন্ধে জেনে নেওয়া উচিত ছিল মিস অন্বিতা। নিশান্তের মুখে অন্বিতা নামটা শুনতাই ভ্রু কুঁচকাল রিভান। তখন মেয়েটার নাম জিজ্ঞেস করাই জেনে শুনেও নিশান্তের জানি না জবাবে চরম বিরক্ত সে। অন্বিতা বুঝল এভাবে কথায় শুধু কথাই বাড়বে, কাজের কাজ আর হবে না। তাই বাচ্চাদের ইশারায় চেঁচামেচি করা বন্ধ করতে বলে তাকে ফলো করতে বলল অন্বিতা। রাস্তার ভাঙ্গা অংশে জমে থাকা কাদাপানি পা দিয়ে ছিটকে নিশান্তের গায়ে মেখে মুচকি হাসল সে। অন্বিতার দেখাদেখি বাচ্চারাও একইভাবে কাদা ছেটাতে ব্যস্ত হয়ে পড়ল নিশান্তের গায়ে। মাঝখান থেকে বিপাকে পড়ল রিভান। কোনো দোষ না করেও এভাবে বাচ্চাদের কাছে হেনস্থ হওয়া থেকে বাঁচতে দূরে সরে গেল সে। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে হলো আমার গায়ে কাদা ছেটানোর? বিনিময়ে বাম সাইডের ভ্রু উঁচু করে বাঁকা হাসল অন্যিরা। জবাব স্বরূপ সে বলল, যেভাবে আপনার সাহস হয়েছে এতগুলো মানুষের ওপর কাদা ছেটানোর ঠিক সেভাবেই। ইউ ননসেন্স! রেগেমেগে আরও কিছু বলার আগেই থমকে গেল নিশান্ত। প্রায় 4 অথবা 5 বছরের একটা বাচ্চা মেয়ে তার ব্লেজার টেনে ধরে অভিযোগের শুরু আধো আধো বুলি আওড়াতে আওড়াতে বলল, এই পচা লোক, তুমি আমাদের অন্নিপুকে পচা পচা কথা বলছো কেন? এত ছোট্ট একটা বাচ্চার এত কিছু বোঝার ক্ষমতা দেখে অবাক হল নিশান্ত। বাচ্চাটির কথার রেশ ধরে একে একে সবাই এসে নিশান্তকে ঘিরে ধরে একের পর এক অভিযোগ ছুড়তে লেগে পড়ল তৎক্ষণাৎ। মাঝ থেকে তমা এগিয়ে এলো, মুখ ফুলিয়ে নিজের গোলুমুল হাতের ইশারায় পাঞ্চ দেখিয়ে বলল, এই ফততা লম্বা ব্লাউন ব্লাউন পতা লোক, আমাদের অন্নিপুকে যদি আল কোনো পতা পতা কথা বলো তাইলে কিন্তু তোমাদেরকে আমলা পিটিয়ে পিটিয়ে হাত পাতালে পাতিয়ে দেব। হু! তোমার তোতলা টাইপ অফ কনভার্সনের নিশান্ত কি বুঝল সে নিজেই জানে না, তবে এটুকু স্পষ্ট যে বাচ্চাটা তাকে ভালো কোনো কথা বলেনি। এত ক্যাচালের মধ্যে নিশান্ত আর কিছু বলল না। অন্বিতার দিকে চোখ গরম করে তাকিয়ে পড়ে দেখে নেব আপনাকে মিস অন্বিতা, বলেই গাড়িতে উঠে বসল সে। রিভানও নিশান্তকে গাড়িতে বসে পড়তে দেখে হুড়মুড় করে সিটে বসে পড়ল তৎক্ষণাৎ। বিনিময়ে অন্বিতা ভিলেনি হাসি হাসল। এক হাতে তুড়ি বাজিয়ে ভ্রু উঁচু করে সে বলল, আমার সাথে পাঙ্গা নিতে আসলে ঠিক এভাবেই ময়দান ছেড়ে পালাতে হয়নি নিশান্ত। সো নেক্সট টাইম থেকে কেয়ারফুল থাকবেন। পাঙ্গা নেওয়ার আগে ভেবে নিবেন ঠিক কার সাথে মোকাবেলায় মাঠে নেমেছেন এবং পরিশেষে ঠিক কী পরিণতি হতে পারে।
বলেই বাচ্চাদের সাইডে সরে যেতে ইশারা করল অন্বিতা। সকলেই তার ইশারায় ফুটপাতের ওপরে উঠে দাঁড়িয়ে পড়ল নির্দ্বিধায়। নিশান্ত রাগে থরথর করে কাঁপতে কাঁপতে স্টিয়ারিং গুড়িয়ে ছুট লাগাল। রিভান ভেতর থেকেই বোকার মতো অন্বিতার দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতেই একটা সময় হয়ে গেল অদৃশ্য। বেশ খানিকটা দূরে চলে আসতেই মুখ খুলল রিভান। কল্পনায় অন্বিতার ছবি ভাসিয়ে সেন্টি টাইপ ভাব নিয়ে বলল, ঈশ্বস কি তেজ, কি জৌলুস, কি ভয়ঙ্কর সুন্দর মুখশ্রী, ঘন কালো চুল, সাথে ঢেউ খেলানো ভ্রু, আর গালে সেই পাগল করা টোল। উফফ দোস্ত, আমি তো খুন। রিভানের কথায় চোখের দৃষ্টি আরো তীক্ষ্ণ করল নিশান্ত। ফোসফাস করতে করতে এক নজরে গাড়ি চালাতেই ব্যস্ত হয়ে পড়ল সে। নিশান্তকে চুপচাপ থাকতে দেখে রিভান আবারও বলতে শুরু করল, তুই কিভাবে মেয়েটার সাথে এতটা বাজে বিহেভ করতে পারিস বলতো নিশান্ত? এত সুইট একটা মেয়ে, যাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া টাইপ অবস্থা হয়েছে আমার, সেখানে তুই কি এতটা রুড? মানলাম তোর পেছনে হাজার হাজার মেয়ে ঘুরে বেড়ায়, বাটতাই বলে এরকম একটা মেয়েকে দেখেও তুই দেখিস না? যাক গে, আমার লাইন তো ক্লিয়ার। তুই প্রেমে পড়িস না, তাই আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে চেপে রাখা রাগের ফোয়ারা নিমিষেই ফেটে পড়ল এবার নিশান্তের। জোরে সোরে ব্রেক কষেই চোখ গরম করে তাকালো সে রিভানের দিকে। স্টিয়ারিংয়ে হাত মুঠো করে বাড়ি মেরে দাঁতে দাঁত চেপে রিভানকে উদ্দেশ্য করে সে বলল, খুব পছন্দ হইছে তোর, তাই না? বেশ থাক তুই ওই ডাফার মেয়েটাকে নিয়ে। বলেই রিভানের পাশের গাড়ির গেট খুলে এক প্রকার ধাক্কা মারা শুরু করল সে রিভানকে। নিশান্তের হঠাৎ এরকম আচরণে ভ্যাবাচেকা খেয়ে গেল রিভান। 4 বছরের ফ্রেন্ডশিপে কোনোদিনও তাকে এতটা রেগে যেতে দেখেনি সে। নিশান্ত তো তার নামের মতোই ছিল শান্ত শিষ্ট, রাগের বিন্দুমাত্র চিহ্নও ফুটে উঠত না তার মাঝে। গম্ভীরতাপূর্ণ হলেও কখনো এরকম রুড বিহেভ করেনি সে। তবে আজ হঠাৎ হলো কি তার? তার ভাবনার মাঝেই আবারও নিশান্ত ধমকে উঠল, কি হলো, নামতেছিস না কেন? নাম। আর এক মুহূর্ত চোখের সামনে থাকবি না আমার। বের হ। রিভান বুঝল কোনো কথায় কাজ হবে না। রাগ থেমে গেলে এই বিষয়ে পরে কথা উঠানো যাবে। এই মুহূর্তে তার সামনে থেকে না গেলে রাগ কমার বদলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আংশকা করে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে নেমে পড়ল রিভান। রিভান নামতেই দরজা লাগিয়ে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই হাওয়া হয়ে গেল নিশান্ত। রিভান কিছুক্ষণ অবাক দৃষ্টিতে নিশান্তের যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। উল্টো দিকে ফিরে তাকাতেই চমকে উঠল সে। আরে, এটা তো তার নিজের বাড়ি। তার মানে নিশান্ত জেনে শুনেই তাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। শিট! আর সে ভাবছিল বোধহয় অর্ধেক রাস্তা হেঁটেই চলে যেতে হবে তাকে। অন্বিতার ভাবনায় এতটাই বিভোর ছিল যে কখন বাসার সামনে এসে গাড়ি থেমেছে বুঝতেই পারেনি। নিজের বোকামির জন্য নিজেই নিজের মাথায় চাটি মেরে দিল রিভান। নিশান্তের কথা ভেবেই মুচকি হেসে পা বাড়াল সে ভেতরে প্রবেশের উদ্দেশ্যে। নিজের ভেজা চুলগুলো তোয়ালা দিয়ে মুছতে মুছতে বেড়াল ছানাটির সাথে খেলা করছে অমিতা। তার পাশেই মুখ ফুলিয়ে কুমড়ো বানিয়ে বসে আছে বাবলি শিখা। একে তো ভার্সিটি যাবে বলে তাদের পাঠিয়ে নিজে বৃষ্টি বিলাস করেছে, তার ওপর তাদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই বেড়াল নিয়ে খেলা করছে অন্বিতা। যার দরুন বিরক্তির চরম সীমায় পৌঁছে গিয়েছে তারা। বেড়ালকে বাটিতে দুধ ঢেলে খেতে দিয়ে এবার সরে এসে বসল অন্বিতা।
বাবলি ও শিখার দিকে এক পলক নজর ফেলে জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল সে। তোয়ালা রেখে চুলে চিরুনি করতে করতে সে বলল, আচ্ছা এখন বল, কি কি যেন প্রশ্ন করছিলি তোরা? অন্বিতার এমন বেখেয়ালি পোনায় বিস্ময় চোখ বড় বড় করে ফেলল বাবলি শিখা। বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে শিখা গম্ভীরতা ত্যাগ করে বলে উঠল, মানেটা কি অন্নি? প্রবলেম কি তোর? এতক্ষণ ধরে যে তোকে এতগুলো প্রশ্ন করলাম যে আমাদের ভার্সিটি যেতে বলে তুই কেন গেলি না? এই বেড়ালটাকে কোথায় থেকে পেলি? আর বাড়ি চেঞ্জ করলি অথচ আমাদের জানালি না কেন? শিখার কথায় সঙ্গ দিয়ে বাবলিও একই প্রশ্ন ছুড়ল। হাত থেকে চিরুনিটা ড্রেসিং টেবিলে রেখে দিয়ে অন্বিতা বলল, বহুত লম্বা কাহিনীরে মোটু পাতলু, তোরা তো জানিস আমার ফোনের স্পিকারের অবস্থা, মেসেজে এত কথা লেখার সময় কই? তাই ছোট্ট করে আজ ভার্সিটি যেতে বলেছিলাম তোদের। উদ্দেশ্য ছিল একে একে সব বলা, বাটুইয়ে আমার প্রাণপ্রিয় ওয়েদার। আহা কি বৃষ্টিটাই না হলো! বৃষ্টি হবে আর আমি ভিজব না, তা কি করে হয়? অবশ্য আজ ভেজার বিন্দুমাত্র ইন্টেনশন ছিল না, তবুও ভিজতে হলো। এটুকু বলেই থামল অন্বিতা। দীর্ঘ একটা শ্বাস টেনে সে আবারও বলে উঠল, আচ্ছা সেসব পরেও বলা যাবে। আপাতত ভার্সিটির খবর বল, কোনো ব্রেকিং নিউজ আছে নাকি? অন্বিতার কথা শুকনো ঢোক গিলল দুজনেই। একে অপরের দিকে এক পলক চেয়ে আবারও অন্বিতার মুখপানে তাকিয়ে ঠোঁট উল্টে একসাথেই বলল বাবলি শিখা, ব্রেকিং নিউজ নয় দোস্ত, একেবারে বাশিং নিউজ আছে। নেক্সট উইকেই শুরু হবে সেমিস্টার ফাইল এক্সাম। তো হলো না ব্রেকিং নিউজের জায়গায় বাশিং নিউজ? সেমিস্টার ফাইন এক্সাম কথাটা নিজের মস্তিষ্কে বার কয় কাউরে নিতেই গলা শুকিয়ে এলো অন্বিতার। ঠোঁট কামড়ে ধরে সে বলল, বলস কি? সেমিস্টার ফাইনাল না এই মাসের শেষের দিকে হওয়ার কথা ছিল? বিনিময়ে ঠোঁট উল্টানোর পরিধি আরও খানিকটা বৃদ্ধি করল বাবলি। মুখ ফুলিয়ে সে বলল, কথা আছিল, তবে এখন আর নাই। একটা টিচার লাগবেই দোস্ত, নয়তো সোজা হার্ট ফেইল করা লাগবে এবার। শালার ম্যাথমেটিক্সে কাঁচা হয়েও তোর পাল্লায় পড়ে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অ্যাডমিট হইলাম। এখন যদি সেমিস্টার ড্রপ খাই তাইলে আমার আর বিয়া হবে না। বাবলির কথা ভ্রু কুঁচকে ঠাস করে তার পিঠে কিল বসিয়ে দিল অন্বিতা। বিরক্তির রেশ টেনে সে বলল, এই তোর কি জন্ম হইছে খালি বিয়া করার জন্যই নাকি? খালি আউল ফাউল সব কথাবার্তা। ডাম, চুপ থাক, ফেইল মারব এমনটা ভাবা বন্ধ কর। কিছু একটা ব্যবস্থা তো করতে হবেই। এভাবে তো আমি নিজেই ফেইল মারুম দেখতাছি। অন্বিতার কথার মাঝেই শিখা দৃষ্টি নিক্ষেপ করল জানালার ওপারে। আকাশের বুক চিরে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি নামতে দেখায় মুখে একরাশ হতাশা এসে ভর করল তার। ঠোঁট উল্টে সে বলল, ওহ নো, আবারও বৃষ্টি। বৃষ্টি শব্দটা কানে পৌঁছতেই লাফ মেরে দাঁড়িয়ে পড়ল অন্বিতা। বাবলি শিখাকে বিছানাতেই বসে থাকতে ইশারা করে ব্যস্ত স্বরে সে বলল, এই রে ছাদে আমার কাপড় নেড়ে দেওয়া আছে, ভিজে গেল বোধহয়। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুট লাগাল সে ছাদের উদ্দেশ্যে। অন্বিতা যেতেই মুখ কালো করে আবারও বিড়ালছানাটিকে দেখে নিয়ে ঠোঁট উল্টাল বাবলি শিখা। নিজের আধভেজা কামড়গুলো সিঁড়ি রুমে থাকা একটা চেয়ারে এনে রেখে আবারও ছাদে পা রাখল অন্বিতা। আফসানা বেগম তাদের শুকিয়ে যাওয়া কাপড়গুলো ভুলে নিশ্চিন্তে রয়েছে, কিভাবে মাথায় খেলছে না তার।
কাপড়গুলো ভিজে চিপচিপে হয়ে যাবে বিধায় এক প্রকার বাধ্য হয়েই ছাদ থেকে কাপড়গুলো দ্রুত তুলে এনে চেয়ারে রাখল অন্বিতা। কাপড় তুলতে তুলতে এক পর্যায়ে অদ্ভুত একটা কাপড় দেখে থতমত খেয়ে গেল সে। এটা নিঃসন্দেহে কোনো ইয়াং ছেলের আন্ডারওয়্যার তা নিশ্চিত, তবে এটা যে তার বাড়ির কারোর নয় এটাও স্পষ্ট। রফিক আহমেদেরও হওয়াটা নিতান্তই অসম্ভব প্রায়। অবশেষে হিসেব মিলিয়ে চরম অস্বস্তিকর পর্যায়ে পড়ল অন্বিতা। এটা যে তার জাত শত্রু বাড়িওয়ালার ছেলে নিশান্তের তা বোঝা হয়ে গিয়েছে তার। কিন্তু এখন কথা হচ্ছে এই আন্ডারওয়্যারটা তুলবে কি করে সে? এসব ভাবতে ভাবতেই আজকের সকালের ঘটনা মনে পড়ে গেল তার। নিশান্তের ওপর না হোক অ্যাটলিস্ট তার আন্দিত ওপরই প্রতিশোধ নেওয়া যাবে ভেবেই ভিলেনি হাসি হাসল সে। তার থেকে নিশান্তের আন্ডারওয়্যারটা নামিয়ে ছাদের ফ্লোরে ফেলে দিয়ে ইচ্ছে মতো জুতো দিয়ে ঘষামাজা করে ছাড়ল অন্বিতা। আন্ডির হাল বেহাল করে দিয়ে অবশেষে থামল সে। অথচ এদিকে নিজে যে ভিজে যাচ্ছে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। আন্ডারওয়্যারটার দফারফা করে ছেড়ে দিয়ে এক পলক তার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল অন্বিতা। বিশ্বজয়ের হাসি হেসে আনমনেই সে বলল, এই যেন আন্ডারওয়্যারের নয়, পুরো জলজ্যান্ত ডায়োনোসরেরই ধোলাই করে ছাড়লাম আমি। আহা, এত শান্তি শান্তি লাগে কেন অন্তরে? ভাইও তোমার আন্ডির ওপর বোধহয় ঠাডা পড়েছিল। এতক্ষণ যাবৎ ভ্রু কুচকে নিজের ভিজে চিপচিপে হয়ে ফ্লোরে পড়ে থাকা ছেঁড়াফাটা আন্ডারওয়্যারটার দিকে তাকিয়েছিল নিশান্ত। নুহার কথায় কপালের ভাঁজ অবাকের ভাব বদলে অবিশ্বাসের রূপ নিল নিমিষেই। নুহার দিকে চোখ সরু করে চেয়ে সে বলল, বোকা, এত সব জিনিস থাকতে জামার ওপর বিজলি পড়তে যাবে কেন? আর ঠাডা কি? এসব কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ শিখেছিস তুই? বিনিময়ে দাঁত কেলিয়ে বোকা হাসল নুহা। নখ খোটাতে খোটাতে সে বলল, হে হে, মিষ্টিপুর থেকে শিখেছি। আপু সেদিন তোমায় এতগুলা বলা দিচ্ছিল বিল্লু নিতে না দেওয়ার জন্য। তখন এই বকাটা দিছিল তোমার ওপর নাকি ঠাডা পড়বে। নুহার কথায় নিজের চোখের তীক্ষ্ণ দৃষ্টি বদলে গোলগোল আকার ধারণ করল নিশান্ত। এক মুহূর্তের জন্য সে ভুলেই গিয়েছিল যে অন্বিতা নামক প্যারাটা শুধু তার নয় বরং তার পুরো ফ্যামিলির ওপরই আতঙ্ক টাইপ প্রহার হানবে। কি বিশ্রী ভাষায় গালাগাল করে মেয়েটা তাকে ভাবেই দাঁতে দাঁত চেপে ধরল নিশান্ত। কেন যে বইয়ের মাঝে ডুব দিতে গিয়েছিল এই সময় কে জানে। আম্মুর বলা নিশান্ত, আমি একটু ঘুমলাম, বৃষ্টি আসতে লাগলে একটু কাপড়গুলো উঠিয়ে আনিস। কথাটা কান পর্যন্ত পৌঁছলেও তার রেশ বেশিক্ষণ থাকেনি তার মাথায়। কোনো ফাঁকে যে বৃষ্টি এলো আবার শেষও হয়ে গেল টেরই পায়নি সে। হয়তো তখনও টের পেত না, যদি না নুহা গোসল থেকে বেরিয়ে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখে তাকে জানাত। এসব অযাচিত ভাবনার মাঝেই আরও একটা ভাবনা যুক্ত হল নিশান্তের। ভাবনাটা এই যে, তারে নেড়ে দেওয়া বাদ বাকি কাপড়গুলো তুলল কে? আর তুললি যখন এই কাপড়টাই শুধু রেখে দিল কেন? ভাবনার মাঝেই গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে এলো নুহা। নিজের ছোট্ট ছোট্ট হাত দুটোয় চকচক করতে থাকা একটি রূপালী নূপুর আঁকড়ে ধরে জিজ্ঞাসু ভঙ্গিতে সে প্রশ্ন করল, ভাইউ, দেখো তো কি এটা? নুহার কথায় কপালে ভাঁজ ফেলে তার হাত থেকে নূপুরটা নিয়ে চোখের সামনে ধরল নিশান্ত। আনমনেই সে উচ্চারণ করল, নূপুর। ভাইয়ের মুখে নূপুর শব্দটা শুনে উৎসুক দৃষ্টিতে তাকালো নুহা। বিস্ময় মাখা চোখ ভাইয়ের হাতে থাকা নূপুরটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা এই নূপুরটা কি ভাইয়া?
এটাকে মাথায় পড়ে নাকি গলায়? নুহার প্রশ্নে ফিক করে হেসে ফেলল নিশান্ত। সাথে সাথেই রোদের তীক্ষ্ণ আলোয় ঝিলিক দিয়ে উঠল্প তার দাঁতগুলো। নিশান্ত নুহার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলল, আজ্ঞে না বনু, এটাকে মাথায়ও পড়ে না, আবারও গলায়ও পোড়ায় না, এটা পড়ে পায়। বিনিময়ে গোলগোল চোখে তাকালো নুহা ভাইয়ের মুখপানে। নিশান্ত একবার আকাশের দিকে তাকিয়ে হাবভাব পর্যবেক্ষণ করে নিল। আপাতত আর বৃষ্টি আসবে না ভেবে নুহাকে বলল চেয়ারে রাখা কাপড়গুলো নিয়ে এগোতে। নুহা ভাইয়ের কথা মতোই ছুট লাগালো, নিজের ছোট্ট ছোট্ট পায়ে চেয়ারের ওপর থেকে গুটি কয়েক কাপড় কোলের নিয়ে হেলে দুলে ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো সে। নুহাকে পাঠিয়ে দিয়ে নিশান্ত স্থির দৃষ্টি নিক্ষেপ করল নুপুরটায়। তার আর বুঝতে বাকি নেই যে এই বিশ্রী কাজটা ঠিক কে করেছে। এই যে নিঃসন্দেহে অন্নিতার কাজ তা নিয়ে সন্দেহ থাকলেও এই নূপুরটা তার সব সন্দেহ সত্য প্রমাণ করে দিয়েছে। তার ওপর রাগটা যে কেউ আন্ডারওয়্যার এর ওপরেই ঝাড়তে পারে কোনো দিনও কল্পনা করেনি নিশান্ত। মেয়েটার মাথাটা কি আসলেই ছেঁড়া তার বিশিষ্ট? ভেবেই ঠোঁট উল্টালো নিশান্ত। ছেঁড়া ফাটা আন্ডারওয়্যারটার দিকে এক পলক তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হতাশার দীর্ঘশ্বাস ফেলল সে। এই আন্ডারওয়্যার যে আর পরা যাবে না তা স্পষ্ট, বিধায় তাকে ডাস্টবিনে টাটা বায় বলে আবারও নূপুরটায় দৃষ্টি নিক্ষেপ করল নিশান্ত। ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে এসে বলল, বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান তাই না? কিন্তু এবার থেকে তো তা হবে না। অনেক ছাড় দিয়েছি, বাট আর না। এখন আমি যা চাইব তাই হবে, অ্যাট্যাক আমিই করব, আবারও অ্যাট্যাকও আমিই স্কিপ করে যাব। বলেও মুচকি হেসে নূপুরটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল নিশান্ত। সিটি বাজাতে বাজাতে সে এগিয়ে চলল ঘরে ফেরার উদ্দেশ্যে। এই যা, আমার আরেকটা নূপুর কোথায় গেল? বোনের প্রশ্ন বিস্কিটে কামড় বসাতে বসাতে ভ্রু কুঁচকে তাকালো আনন্দ। মুখে থাকা বিস্কিটের ধ্বংসাবশেষ গিলে নিয়ে সে বলে উঠল, দেখো আবার তোমার মোটু পাতলু বান্ধবী নিয়ে গেল নাকি? আনন্দের কথায় সরু চোখে তাকালো অন্নিতা। প্রতিবাদের সুরে সে বলল, শাট আপ আনন্দ, ওরা নিতে যাবে কেন? হয়তো কোথাও খুলে পড়ে গিয়েছে। কথাটা বলে নিয়েই কিছু একটা ভাবল অন্নিতা। বসা থেকে শটান হয়ে দাঁড়িয়ে কপাল হাত চেপে ধরে আতঙ্কিত কণ্ঠস্বরে সে বলল, শিট, আমার নূপুর। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুট লাগালো সে ছাদের উদ্দেশ্যে। বোনকে এতটা ব্যস্ত হয়ে ছুটতে দেখে ঠোঁট উল্টালো আনন্দ। প্যাকেটে থাকা অবশিষ্ট বিস্কিটগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে আবারও সেগুলো সারাপ করতে ব্যস্ত হয়ে পড়ল সে। ছাদের আনাচে কানাচে চোখ বুলিয়ে নিয়ে অবশেষে হতাশ হয়ে বসে পড়ল অন্নিতা। তার সবথেকে পছন্দের জিনিসটা এভাবে হারিয়ে যাবে ভাবতেই পারেনি সে। ঈষৎ কি দরকার ছিল নিশান্তের প্রতিশোধ বেচারা আন্ডারওয়্যারের ওপর নেওয়ার? তখনকার লাফালাফির চোটেই যে নূপুরটা কোথাও ছিটকে পড়েছে এটা স্পষ্ট। কিন্তু ছাদ থেকে কোথায় পড়বে ভেবে পাচ্ছে না অন্নিতা। আচ্ছা, ছাদে কি কেউ উঠেছিল? প্রশ্নটা মাথায় আঘাত হানতেই আবারও ছুট লাগালো সে সিঁড়িঘরে। চেয়ার ওপর রাখা আফসানা বেগমদের কাপড়গুলো আর নেই। তার মানে তাদের বাড়ি থেকেই কেউ ছাদে এসেছিল। বাই এনি চান্স তার নূপুরটাও কি তবে সে নিয়ে গিয়েছে? সোফায় গুটিসুটি মেরে এদিক ওদিক আর চোখে চোখ বুলিয়ে নিচ্ছে অন্নিতা। কেমন যেন বড্ড অস্বস্তি লাগছে তার।
পাশেই নুহা তার নানান রকমারি কথার ঝুলি খুলে একটু পরপরই মিষ্টি করে হেসে উঠছে। অন্বিতা থেকে থেকে তার সাথেই আড্ডায় মেতে হেসে হেসে জবাব দিচ্ছে, আবার পর মুহূর্তেই কপালের বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে ঠোঁট কামড়ে ধরছে। তাদের ঠিক সামনেই সোফায় বসে অন্বিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গোটা একটা আপেলে একের পর এক কামড় বসিয়ে চলেছে নিশান্ত। তার ভাবভঙ্গি কিছুটা এরকম যেন সে আপেল নয়, সদ্য অন্বিতাকেই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে। তখন আর কোনো পথ খোলা না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও নুহাদের বাসায় আসতে হয় তাকে। হাজার হোক এই নূপুর জোড়া তার মায়ের দেওয়া শেষ স্মৃতি চিহ্ন ছিল, যা কোনোভাবেই হারাতে নারাজ অন্বিতা। যার দরুন বাঘের ডেরায় নিজেকেই ধরা দিতে হয়েছে তাকে, যদিও আফসানা বেগমের থাকায় কিছু বলবার সাহস করে উঠতে পারবে না নিশান্ত, তবুও ভয় থরথর করে কাঁপছে সে। নূপুরটা নিশান্তের কাছেই রয়েছে জেনেছে সে নুহার কাছ থেকে। এখন শুধু তার কাছ থেকে নেওয়াটাই দায়। নুহার কাছ থেকে নূপুরের কথা জেনে নিয়ে নিশান্তের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করতেই নিশান্ত বলেছে, এত ব্যস্ত হবার কিছুই নেই মিস অন্বিতা, এসেছেন নুহার সাথে গল্প করুন, চানাস্তা খান, যাওয়ার সময় দিয়ে দেব, রিল্যাক্স। নিশান্তের শান্ত গলায় দেওয়া হুমকি বিষের মতো ঠেকেছে অন্বিতার কাছে। নিশান্ত যে অম্বিতার জারিজুরি ধরে ফেলেছে বেশ বুঝতে পারছে অন্বিতা। কোনোরকমে তার থেকে নূপুরটা ফেরত নিয়ে মানে কেটে পড়তে পারলেই রক্ষে। অন্বিতার ভাবনার মাঝেই চোখের চশমা ঠেলে দিয়ে মিষ্টি হেসে তার পাশে বসে পড়লেন আফসানা বেগম। অন্বিতার মাথা হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, ভাগ্যিস সময়মতো কাপড়গুলো উঠিয়ে নিয়েছ তুমি, নয়তো শুকনো কাপড়গুলো একা একা মেঘের সাথে নিজেরাও কান্না জুড়ে দিত। আফসানা বেগমের মজা করে কথাটা বলায় ফিক করে হেসে উঠল অন্বিতা। আফসানা বেগম যে বেশ মজার মানুষ তা এই 2 দিনে বোঝা হয়ে গিয়েছে অন্বিতার। আফসানা বেগমের কথার বিপরীতে অন্বিতাও মিষ্টি হাসল, নুহার গাল টেনে দিয়ে সে বলল, তারা যাতে কান্না না করে তাই তো আমাদের কাপড়গুলো আমায় তাদেরকে সঙ্গে করে উঠাতে অনুরোধ করছিল। আমি স্রেফ আমার কাপড়গুলোর কথা রাখতেই তুলেছি। অন্বিতার জবাবে স্বস্তির হাসি হাসলেন আফসানা বেগম। এই বয়সে এসে এরকম একটা মেয়ে পাশে পাওয়ার বড্ড দরকার উনার। নুহাটা তো এখনো ছোট্ট, আর ছেলেটা? সে তো বই, ভার্সিটি, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, ট্যুর এসব ছাড়া কিচ্ছুটি বোঝে না। ঘর থেকে কম বেরোলেও কাজের কাজ তার দ্বারা বিন্দুমাত্রও হয়নি কখনো, যার দরুন বড্ড হতাশায় ভোগেন আফসানা বেগম। অন্বিতার প্রতি নিজের অজান্তেই অদ্ভুত এক মায়া কাজ করে তার। আচ্ছা আম্মু, তুমি কিসে পড়ছো এখন? আফসানা বেগমের মুখে আদুরে গলায় আম্মু ডাকটা শুনেই কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল অন্বিতার। তার মাও তাকে একসময় আম্মু বলে ডাকত, নিজের কোলে আদর করে ঘুম পাড়িয়ে দিত। কথাগুলো মনের কোণে আলোড়ন সৃষ্টি করতেই চোখ দুটো ভিজে আসতে চাইছে অন্বিতার। তবে নিজেকে সামলে নেওয়ার অসম্ভব ক্ষমতা রয়েছে তার, যার দরুন চোখের পলকেই জলগুলো দৃষ্টিগোচর হয়ে না দিয়ে মিলিয়ে ফেলল সে। মিষ্টি হেসে জবাব দিল, এখানকার প্রাইভেট ভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, আগামী সপ্তাহেই সেমিস্টার ফাইনাল এক্সাম, এই নিয়ে বড্ড চিন্তায় আছি আন্টি। ফেইল করে গেলে আর দ্বিতীয় বর্ষে উঠা হয়ে উঠবে না আমার। সে কি, ফেইল করতে যাবে কেন? প্রিপারেশন ভালো নেই? আফসানা বেগমের প্রশ্নে ঠোঁট কামড়ে ধরল অন্বিতা। হতাশাগ্রস্ত কণ্ঠে সে বলল, আসলে আন্টি,
আমি একটা সমিতিতে গান শেখাই, তার পাশাপাশি আরও কিছু সাইড ওয়ার্কের ব্যস্ত থাকি। এর মধ্যে পড়াশুনোয় জোর দেওয়া হয়ে ওঠেনি ভালোভাবে। বেশি না অবশ্য, জাস্ট এক উইক কোনো টিউটরের কাজ দেখিয়ে নিলেই অনেকটা হয়ে যাবে, বাট এই সময় টিউটর কোথায় পাবো ভেবে পাচ্ছি না। অন্নিতার কথায় কপাল কুঁচকে কিছু একটা ভাবলেন আফসানা বেগম, পর মুহূর্তেই মুখে হাসি ফুটিয়ে বলে উঠলেন, আরে এটা কোনো সমস্যা হলো? নিশান্ত ও তো ইলেকট্রিক্যাল নিয়ে এখন ফাইনাল ইয়ারে পড়ছে বুয়েটে, হাতের কাছে টিউটর থাকতে খুঁজতে হবে কেন? আমি তো জানতামই না যে তুমিও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছ। আগে বললে আরও 2 দিন পড়তে পারতে। কিরে নিশান্ত, পড়াতে পারবি না? বিনিময়ে ভয়ার্ত চোখে তাকালো অন্নিতা। এই মুহূর্তে তার ভেতরে একটা প্রবাদী ঝুমুর ঝুমুর করে নাচছে, যেটা হলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কিন্তু এখন তো বিকেল। এখনও সন্ধে নামেনি, তাও কেন বাঘের গুহায় নিজেকে শিকার হিসেবে বিলিয়ে দিতে হচ্ছে তাকে? অন্নিতা মনে মনে নিশান্তের কাছে না বলার জন্য হাজারবার মিনতি করতে শুরু করে দিল। নিশান্ত কপাল কুঁচকে কিছু একটা ভাবল। অন্নিতার ভয় মাখা মুখশ্রীর দিকে এক পলক চোখ ফেলে তাকিয়ে বাঁকা হেসে জবাব স্বরূপ বলল, কি যে বলো না আম্মু, পারবো না কেন? আলবাত পারব। নিশান্তের ঘরের দরজা হালকা করে ধাক্কা মেরে ভেতরটায় চোখ বুলিয়ে নিতেই থমকে গেল অন্নিতা। এসব কি দেখছে সে? যার ঘর দেখলে নিজের গোছালো ঘরটাকেও ডাস্টবিন বলে মনে হয় তার, আজ তারই ঘর একটা আস্ত ডাস্টবিন, বই কিছুই লাগছে না যেন। ঘরের আনাচে কানাচে কাগজ, কাপড় চোপড়, বইখাতা এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাথে বিছানার চাদর এতটাই কুঁচকে রয়েছে যে দেখে মনে হচ্ছে এইমাত্র 3য় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল তাতে। অন্নিতা গোলগোল চোখে বাইরে থেকেই ঘরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, এমন সময় রকিং চেয়ার ঘুরিয়ে পায়ের ওপর পা উঠিয়ে বসল নিশান্ত। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে সে অন্নিতার ভয়ার্ত চোখের দিকে স্থির দৃষ্টি ফেলে বলল, আরে এসে পড়েছেন দেখছি। আসুন আসুন, ওয়েলকাম টু হেল, মিস অন্নিতা। তখন আফসানা বেগমের জোড়াজুড়িতে হাসি মুখে নিশান্তকে টিউটর হিসেবে গ্রহণ করতে হয়েছে অন্নিতার। সে তার ফেলটুস হওয়ার গপ্প ভুল জায়গায় ভুল মানুষের সামনেই যে বলে ফেলেছে, তার উপলব্ধি হওয়ার পরও হতাশার দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিচ্ছুটি করবার জো ছিল না তার। অবশেষে কোনো উপায় না পেয়ে বাঘের গুহাতেই পা রাখতে হয়েছে তাকে, শুধুমাত্র তার নূপুর এবং আফসানা বেগমের জন্য। অন্নিতা চেয়েছিল কোনোভাবে রাজি হওয়ার পরেও বাহানা দিয়ে ব্যাপারটা এড়িয়ে যেতে, কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়নের পূর্বে পরিকল্পনা কষতে যাওয়ার মুহূর্তেই নিশান্ত এক ট্যাঙ্কি পানি এনে সোজা ভাসিয়ে দেয় তার মস্তিষ্কের নিউরনগুলোকে। মায়ের সাথে হেসে হেসে কথা বলতে বলতেই অন্নিতাকে উদ্দেশ্য করে সে বলে, তাহলে আজ থেকেই পড়ানো শুরু করি নাকি? নেক্সট উইকেই তো আবার সেমিস্টার ফাইনাল। মাগরিবের নামাজ পড়ে নিয়ে একেবারে হাজির হন মিস অন্নিতা। আমি বাসায়ই আছি বলেই উঠে দাঁড়িয়ে পড়ে নিশান্ত। শয়তানি হাসি হেসে বাম চোখটা টিপে দিয়ে আগত ঝড়ের পূর্বাভাস জানিয়ে পকেটে দুহাত গুজে রিল্যাক্স মুডে ঘরে চলে যায় সে। আর দিয়ে যায় এক বুকভরা বেদনা। অন্নিতা কপাল চাপড়ায়, নুহার ঠোঁট উল্টে রাখা মুখপানে চেয়ে নিজেও ঠোঁট উল্টে সঙ্গ দেয় তার সাথে। মাঝখান থেকে মিষ্টি হাসেন আফসানা বেগম। ছেলের একঘেয়েমিতা হঠাৎ বিন্দু পরিমাণ হলেও কমতে দেখে খুশি ঝিলিক দিয়ে ওঠে উনার বুকের বা পাশের উদ্বিগ্ন হৃৎপিণ্ডটা। গুটি গুটি পায়ে এদিক ওদিক ভয় মাখা চোখ বোলাতে বোলাতে ভেতরে প্রবেশ করল অন্নিতা।
সাথে করে আনা বইখাতাগুলো নিঃশব্দে টেবিলের ওপরে রেখে গলা খাকারি দিয়ে উঠল সে। নিশান্তের ঠোঁটে রহস্যময় বাঁকা হাসি, চোখের দৃষ্টি হাতে ধরে রাখা নিউজপেপারেই স্থির। অন্বিতা নিশান্তের এরকম অদ্ভুত ভাবভঙ্গি দেখে শুকনো ঢোক গিলল, জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে জোরপূর্বক হেসে বলল, মানে আপনি ওদিকে বসে আছেন যে? এখানে টেবিলে পড়াবেন না? নিশান্ত অন্বিতার কথা ঠোঁটের কোণে ঝুলানো বাঁকা হাসির রেখা প্রসারিত করল। বাম দিকের ভ্রু উঁচু করে নিউজপেপারে দৃষ্টি রেখেই জবাবস্বরূপ বলল, পড়াবো না কেন? অবশ্যই পড়াবো। আগে কাজ শেষ করুন। সব গোছানো কমপ্লিট হলে আমায় ছোট্ট করে একটু ডেকে দিবেন, পড়ানো শুরু করব। নাও ডু ইউর টাস্ক প্রপারলি মিস অন্বিতা। এবার বর্ষর ধাক্কা খেলো অন্বিতা, বিস্ময় চোখ বড় বড় করে এক প্রকার চিৎকার করেই সে বলল, মানে? বিনিময়ে ভ্রু কুঁচকে বিরক্তির জানান দিল নিশান্ত। নিউজ পেপার ভাঁজ করতে করতেই বেখেয়ালিভাবে বলল, আহা চেঁচাবেন না, এমনিতেই মাথাটা বড্ড জ্বালা করছে আমার। এই শরীর নিয়ে আপনাকে পড়াতে রাজি হয়েছি এই অনেক। এখন কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ুন। আমি বারান্দায় আছি। আপনাকে 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে যেন সব ক্লিন হয়ে যায়। বলেই পকেট থেকে অন্বিতার নূপুর এক হাতের মুঠোয় ধরে দেখালো তাকে নিশান্ত। নূপুরটাকে দেখে অন্বিতা চোখ চিকচিক করে উঠতেই ফট করে আবারও পকেটে নূপুরটা ঢুকিয়ে ফেলল সে। এই যে রীতিমতো ব্ল্যাকমেইল তা খুব করে বোঝা হয়ে গিয়েছে অন্বিতার। সে না পারবে নূপুরের বিচার নিয়ে আফসানা বেগমের দরবারে যেতে, আর না পারবে রাগ দেখিয়ে বইখাতা হাতে ধরে ফেরত যেতে। এক কথায় ফান্দে পড়িয়া বগা কান্দের টাইপ অবস্থা হয়েছে অন্বিতার। 10 মিনিটের জায়গায় পুরো 20টা মিনিট সময় নিয়ে তবে পুরো ঘর গুছানো শেষ করল অন্বিতা। এর মাঝে বেশ কয়েকবার বারান্দা থেকেই তাড়া দিয়েছে নিশান্ত। বেচারির এদিকে যে নাজেহাল অবস্থা তাতে বিন্দুমাত্রও যায় আসছে না তার। অবশেষে ঘর গুছানো হয়ে গেলে হাঁপাতে শুরু করল অন্বিতা। দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে আধো আধো গলায় নিশান্তকে ডাকবার জন্য মুখে বুলি ফোটাল সে। আমার কাজ হয়ে গেছে, আপনি এবার আসতে পারেন। অন্বিতার ডাকে ঘোর কাটল নিশান্তের। হাতে থাকা ছবিটা ওয়ালেটে ঢুকিয়ে নড়েচড়ে সোজা হয়ে দাঁড়াল সে। পুরনো দিনের স্মৃতির পাতা উল্টেপাল্টে দেখে নিয়ে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে পা বাড়াল সে ঘরে ঢোকার উদ্দেশ্যে। কপালে বিরক্তির ভাঁজ ফেলে হাত ঘড়িতে চোখ বুলিয়ে নিল নিশান্ত। 6টা বাজতে আর মাত্র 6 মিনিট বাকি। তার মানে 10 মিনিটের জায়গায় পুরো 20টা মিনিট লাগিয়েছে অন্বিতা, যার দরুন কপালের ভাঁজ আরও খানিকটা প্রকট হল নিশান্তের। সে আর চোখে অন্বিতার মুখপানে এক পলক তাকাল। মেয়েটা যে খুব তড়িঘড়ি করেই সবটা গুছিয়েছে তা তার চোখমুখের ভাবে স্পষ্ট। ক্লান্ত চোখের অস্থির চাহনি, কপালে বেয়ে বয়ে যাওয়া শ্বেতজল, নাকের ওপর বিন্দু বিন্দু ঘাম, সাথে বুক চিরে বেরিয়ে আসা ঘন ঘন শ্বাস, সব মিলিয়ে বড্ড নাজেহাল অবস্থা তার। নিশান্তের না চাইতেও সামান্যতম মায়া হল তার ওপর। চেয়েছিল আরও খানিকটা খাটিয়ে নিতে, তবে বিবেকে বাধা দিল। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বিছানা থেকে এসির রিমোট নিয়ে টেম্পারেচার কমিয়ে দিল সে। অন্বিতার অস্থিরতা কমাতে টেবিলের পাশে চেয়ার টেনে ইশারায় তাকে বসতে বলে মুখ ফুটে বলল, ওয়েল ডান। তবে এটা তো জাস্ট ট্রেইলার, পুরো পিকচার এখনো বাকি আছে মিস।
নিশান্তের পেছনে লাগার ফল তো ভোগ করতেই হবে। আপাতত লেট ইট গো। কাজের কথায় আসা যাক। আপনার কোনো চ্যাপ্টারে ল্যাগস আছে আমায় বলুন, আমি সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। বিনিময়ে বিস্ফোরিত চোখে তাকালো অন্বিতা। যাতে রয়েছে হাজারো অভিযোগের ছড়াছড়ি, তবে তাতে বিন্দুমাত্রও পাত্তা দিল না নিশান্ত। অন্বিতার চাহনির বিপরীতে ভ্রু কুঁচকাল সে। আবারও চেয়ারে বসবার জন্য গম্ভীর গলায় বলল, কি হল? এক্সামে ফেল করবার ইচ্ছে আছে নাকি আপনার? সেরকম হলে বলুন, আম্মুকে বলি যে মিস অন্বিতার নিজেরই পাশ করবার ইচ্ছে নেই। সেমিস্টার ড্রপ খেয়ে কোনো হ্যাবলা টাইপ ভ্যানওয়ালা অথবা রিকশাওয়ালাকে বিয়ে করে সংসার পাতানোই তার মুখ্য উদ্দেশ্য। নিশান্তের কথায় রেগে পুরো গা জ্বলে উঠল অন্বিতার। এই মুহূর্তে নিশান্তকে কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তার। কিন্তু নিয়তি যে বড্ড বেইমান, সবথেকে কঠিন সময় এসে ধোঁকা দেয় বারেবার। পুরো 3 ঘন্টা ওয়েব ডিজাইনিং, ইলেকট্রনিক্সের ওপর লেকচার ঝাড়তে ঝাড়তেই অন্বিতার মাথা ঘুরিয়ে ফেলেছে নিশান্ত। অথচ 3 ঘন্টা যাবৎ এত বকবক করবার পরও মুখ ব্যথা করছে না তার। এখনও তাকে 3 ঘন্টা আগে সেই ক্লান্তিহীন নিশান্তই বলে মনে হচ্ছে। অথচ এদিকে নেতিয়ে পড়েছে অন্বিতা। গায়ে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই যেন তার। এই ছেলেটা কি কোনো মানুষ নাকি রোবট, এই নিয়ে দ্বিধাসন্দেহে ভুগতে হচ্ছে তাকে। নিশান্ত পড়াতে পড়াতেই একটা সময় অন্বিতাকে পুরোপুরি নিঃশব্দে চুপ হয়ে যেতে অনুভব করে ভ্রু কুঁচকে আর চোখে তাকাল। অন্বিতার চোখ বন্ধ প্রায়। ঘুমে চোখ টুইটুম্বুর। গালে হাত দিয়ে টেবিলের সাথে ঠেস দিয়ে রয়েছে সে। ভাবখানা এমন যেন এতক্ষণ নিশান্ত নয়, বরং সেই নিশান্তকে পড়াতে পড়াতে অবশেষে অতিষ্ঠ হয়ে ঘুমে টুপছে। অন্বিতার এমন উল্টাউল্টি টাইপ অবস্থা দেখে কপালের বিরক্তির ভাঁজ ফেলল নিশান্ত। হাত ঘড়িতে দৃষ্টি ফেলতেই ওষ্ঠদ্বয় থেকে বিরক্তির আওয়াজ সৃষ্ট হল তার। দেখতে দেখতে 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, অথচ টেরই পায়নি সে এতটুকুও। ঠিক এই জন্যেই আফসানার বেগমের এত বকা খেতে হয় তাকে। পড়তে বসলে যে দিন দুনিয়া ভুলে ঘন্টার পর ঘন্টা পার করে ফেলে, অথচ মায়ের ডাক তার কান পর্যন্তই পৌঁছয় না, ব্যাপারটায় চরম বিরক্ত আফসানা বেগম। নিশান্ত ভাবনা ফেলে বইয়ের খোলা পাতা বন্ধ করল। অন্বিতার সদ্য ঘুমন্ত মুখখানায় স্থির দৃষ্টি ফেলে কপাল কুঁচকাল। কেন যেন বড্ড চেনা চেনা লাগে মেয়েটাকে তার। কিন্তু কেন? এর আগে তো কখনো একবারের জন্য হলেও দেখেনি তাকে নিশান্ত, তবুও কেন মনে হয় মেয়েটা তার চেনা? খুব করে চেনা। ঘুমন্ত অবস্থায় কতটা স্নিগ্ধ, কত অমায়িক, কতটা নিষ্পাপ লাগছে অন্বিতাকে। অথচ জেগে থাকলে দেখো, আস্ত একটা রাক্ষসী বোধ হয় যেন। সুযোগ বুঝেই কালনাগিনীর মতোই ছোবল মারে সে। অন্বিতার মুখপানে চেয়ে এমন উদ্ভট সব চিন্তার বেড়াজালে আবদ্ধ ছিল নিশান্ত। হঠাৎ কারো মুখ চোখের সামনে ভেসে আসায় চটজলদি দৃষ্টি সরিয়ে ফেলল সে। নিজের বেহায়া চোখ দুটোর প্রতি বড্ড রাগ লাগছে তার। কেন বারবার না বলার সত্ত্বেও অন্বিতাতেই আটকে যেতে চায় তার অবাধ্য চোখ দুটো? কেন বারবার বারণ করা সত্ত্বেও অন্বিতাতেই মগ্ন থাকতে চায় তার অনিয়ন্ত্রিত ভাবনাগুলো? উত্তর জানা নেই নিশান্তের। নিজের কপালে এক হাতে স্লাইড করতে করতে নিজেকেই খানিক বকে নিল সে। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে অন্বিতাকে জাগাবার জন্য ডাকতে শুরু করল নিশান্ত। মিস অন্বিতা, অন্বিতাই যে শুনছেন?
আরে এটা কোনো ঘুমোনোর সময় হলো? উঠুন। অন্নিতা। না, গলা ফাটিয়ে ডেকেও কোনো কাজ হলো না। অন্নিতা এতক্ষণে ঘুমের অতল রাজ্যে পাড়ি জমিয়েছে নির্দ্বিধায়। নিশান্তের চোখে মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠল। এই মেয়েটাকে ঠিক এই জন্যেই অসহ্য লাগে তার। এখানে আসার দুদিন হতে না হতেই ক্রাইসিসের মধ্যে পড়তে হচ্ছে তাকে বারংবার। এই সময় কি কেউ মরার মতো ঘুমোয়? মাত্র তো 3 ঘন্টার ব্যাপার। এতেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে সারারাত জেগে পড়বে কিভাবে সে ভেবে উত্তর পায় না নিশান্ত। অন্নিতাকে জাগাতে ব্যর্থ হয়ে অবশেষে হাঁফ ছাড়ল সে। অনিচ্ছা সত্ত্বেও তার বাহু ঝাঁকিয়ে ঘুমের রাজ্য থেকে বের করবার জন্য হাত বাড়াল নিশান্ত। হঠাৎ শরীরে ঝাঁকুনির সৃষ্টি হওয়ায় হকচকিয়ে উঠে লাফ মেরে দাঁড়াল অন্নিতা। তবে ভাগ্য বড্ড বাজে খেলায় নেমেছে তার সাথে, যার দরুন দাঁড়াতে গিয়ে স্লিপ কেটে সোজা নিশান্তের ওপর হুমড়ি খেয়ে পড়ল সে। হঠাৎ এভাবে নিজের ওপর অন্নিতার পড়ে যাওয়ায় ব্যালেন্স সামলাতে না পেরে তাকে নিয়েই ফ্লোরে ধপাস করে পড়ে গেল নিশান্ত। দুর্ভাগ্যবশত অন্নিতার ঠোঁট গিয়ে লাগল সোজা নিশান্তের ঠোঁটের ওপর। ঘটনার আকস্মিকরায় চোখ বড় বড় করে হতভম্ব হয়ে রইল দুজনেই। ঠিক সেই মুহূর্তেই হাতে টেডি বিয়ার নিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল নুহা। ঘরে ঢুকতেই চোখ কপালে উঠে গেল তার। ভাইয়ের ওপর তার মিষ্টিপুর এভাবে ঠোঁটে ঠোঁট লাগানো অবস্থায় উবু হয়ে শুয়ে থাকাতে টেডি বিয়ার ছেড়ে দিয়ে দুহাতে চোখ ঢেকে ফেলল সে। চোখমুখ কুকচে আধো আধো বুলিতে সে বলল, তোমরা প্রেম প্রেম খেলছ ভালো কথা, তাই বলে দরজা আটকাবা না? এভাবে খুললাম কেউ প্রেম প্রেম খেলে? আর একটু হলেই তো আম্মু দেখে নিত। বুদ্ধিশুদ্ধি কবে হবে ভাইউ তোমার? ছি ছি, কি লজ্জা কি লজ্জা! এইভাবে ইজ্জত ধুয়ে মুছে কুয়ে পড়ে গেল আমার। ইয়া আল্লাহ, উঠালো মুঝে। নিজের পুরো ঘরে কপাল চাপড়াতে পায়চারি করে এই ধরনের আরও কতক বাকালা পাওরে চলেছে একনাগারে অন্নিতা। পাশেই ঠোঁট উল্টে বসে রয়েছে আনন্দ। বোনের এরকম উল্টাপাল্টা প্রলাপ বকায় চরম বিরক্ত সে। না খোলাসা করে সবটা বলছে আর না চুপ থেকে অন্যের মাথাটাকে রেস্টে রাখছে। আনন্দর মনে সংশয় হচ্ছে এই ভেবে, যা শেষমেশ আপু আমার পাগল টাগল হল না তো? প্রশ্নটা বার কয়েক নিজ মনেই আওড়ে নিয়ে নড়েচড়ে বসল আনন্দ। বোনের পায়চারি সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করতে করতে ভ্রু কুঁচকে সে বলল, আপু, তুমি ঠিক আছো? মাথায় কি কোথাও চোট লেগেছে তোমার? আনন্দর প্রশ্নে চমকে উঠে হাঁটা থামিয়ে থমকে দাঁড়াল অন্নিতা। তার ছোট্ট ভাইটা যে কখন ঘরে এসে বিছানায় গুটিসুটি মেরে বসে পড়েছে তা একটিবারের জন্যও খেয়ালে আসেনি তার। নিজের বেখেয়ালিপনায় নিজেই বিরক্ত হল অন্নিতা। প্রসঙ্গ এড়াবার তাগিদে আমতা আমতা করে বলল, তুই কখন এলি? ঘুমোস কি কেন এখন? বোনের প্রশ্নে বিছানা থেকে চট করে নেমে পড়ল আনন্দ। মাথা চুলকোতে চুলকোতে বলল, ঘুম আসছিল না আপু, ভাবলাম তোমার কাছে এসে একটু গল্প করি। কিন্তু তুমি তো আছো অন্য ধান্দায়। কি সব উল্টোপাল্টা বকবক করছ? কি হয়েছে আমায় বলো। অন্নিতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। যাক বাবা, আগের কথাগুলো শুনেনি ভেবেই আশ্বস্ত হল সে। আনন্দকে আবারও বিছানায় বসিয়ে দিয়ে সে বলল, শুয়ে শুয়ে শুধু গার্লফ্রেন্ডের কথা ভাবলে ঘুম কেন? ঘুমের বাচ্চা কাচ্চাও এসে ধরা দেবে না? অন্নিতার কথায় ভ্রু কুঁচকে ঠোঁট উল্টালো আনন্দ।
তার যে গার্লফ্রেন্ড নেই, শুধু মেয়ে বন্ধু রয়েছে, এই সিম্পল কথাটা কেন যে তার বোন বোঝে না তা নিজেই বুঝতে পারে না সে। উফ আপু, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, শুধু মেয়ে বন্ধু আছে। আনন্দের বোকাশোকা অ্যাডাল্ট টাইপ কথাবার্তায় ফিক করে হেসে ফেলল অন্বিতা। ভাইয়ের কালচে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, হাদারাম, গার্লফ্রেন্ড আর মেয়ে বন্ধুর মধ্যে পার্থক্য কোথায় বলতো? গার্ল মানে মেয়ে, আর ফ্রেন্ড মানে বন্ধু। তো হলো না গার্লফ্রেন্ড ইজ ইকুয়াল টু মেয়ে বন্ধু? অন্বিতার যুক্তি বুঝেও না বুঝার ভান করে ঠোঁট বাঁকালো আনন্দ। সে জানে মুখে যতই যুক্তি দেখিয়ে মেয়ে বন্ধু আর গার্লফ্রেন্ডকে অন্বিতা একই বলুক না কেন, মনে মনে মিন করে অন্যটাই। তাই সে আর কথা বাড়াল না। ঘড়ির ঘণ্টার কাঁটা দুটো ছুঁই ছুঁই হতেই চোখে নেমে এলো তার রাজ্যের ঘুম। ঘুমের সাথে যুদ্ধে নির্মমভাবে পরাজিত হয়ে বোনের ঘরেই কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে গুড নাইট আপুই বলে শুয়ে পড়ল আনন্দ। আনন্দ চোখ বুজে শুতেই মুচকি হাসল অন্বিতা। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে আবারও অগত্যাই তাকে বসতে হল বইপুস্তকে ডুবে থাকা কাঠের টেবিলটায়। আজ যত পড়া নিশান্ত তাকে দিয়েছে তাতে সারারাতেও সব কমপ্লিট করতে পারবে কি না এই নিয়ে ব্যাপক সন্দিহান সে। বই ধরে বসতেই আবারও সেই বিশ্রী অ্যাক্সিডেন্টের স্মৃতি ফুটে উঠল অন্বিতার উত্তেজিত মস্তিষ্কে। নিজের অজান্তেই গালে ফুটে উঠল গোলাপি আভা। লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। একে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট, তার ওপর নুহার লজ্জা ছুঁড়ে মারা পাকা পাকা কথা। সবটা কানের ভেতর বাদ্যযন্ত্রের ন্যায় আলোড়ন সৃষ্টি করছে অন্বিতার। তখন কোনোরকমে বইখাতা উঠে দৌড়ে চলে এলেও বুকের ধুকপুকানি কমেনি তার। দৌড়ে চলে আসায় নুপুরটাও নিয়ে আসা হয়নি। অন্বিতা চোখ খিচে বন্ধ করে নিল। আনমনেই হাত দিল নিজের ওষ্ঠদ্বয়ের ওপর। সাথে সাথেই কেঁপে উঠল পুরো শরীর, লজ্জায় রাঙা হল সে। নিশান্তের ভ্রু কুঁচকে চোখ বড় বড় করে রাখা মুখশ্রী জ্বালাতন শুরু করল তার অসহায় হৃৎপিণ্ডটায়। সকাল 7টা বেজে 12 কি 13 মিনিটের মাঝামাঝি সময়ে দরজা বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে শান্তির ঘুম ঘুমোচ্ছে নিশান্ত। কাল সারারাত ঠিকমতো ঘুম হয়নি তার, যার দরুন সকালে এসে রাজ্যের ঘুম নেমে এসেছে তার দুচোখের পাতায়। বেঘোরে ঘুমিয়ে নিজের ভার্সিটিরই প্রফেসর হওয়ার স্বপ্ন দেখছিল, এমন সময় হঠাৎ করে কানের কাছে এক তীব্র চিনচিনে শব্দের আগমনে কপালে বিরক্তির ভাঁজ ফেলে কাঁথা ফেলে উঠে বসল নিশান্ত। কিছুক্ষণ থম মেরে বসে থেকে আওয়াজটার অর্থ খুঁজল সে। অবশেষে ঘুমু ঘুমু চোখ দুটো পিটপিট করে খুলে দাঁতে দাঁত চেপে ধরল নিশান্ত। এই 7 সকালে কোনো আহাম্মকের দল সারে গারে গামা করে চলেছে তা মাথায় খেলছে না তার। নিশান্ত বিরক্তির চরম সীমায় পৌঁছাল। বিছানা থেকে নেমে সেই ধ্বনির উৎসের পানে ছুটতে নিলেই দরজটা ঠেলে দাঁতকপাটি বের করে ভেতরে প্রবেশ করল সানি রিভান। সাথে গুটি গুটি পায়ে মুখে মিষ্টি হাসি ফুটিয়ে হেলে দুলে নিজের চুলের ছোট্ট ছোট্ট ঝুঁটি দুটো নাচাতে নাচাতে ভেতরে এলো নুহা। এত সকালে সানি রিভানকে দেখে অবাক হল নিশান্ত। চোখে মুখে বিস্ময় ফুটি এসে প্রশ্ন ছুড়ল, এত সকালে তোরা? বিনিময়ে কেলিয়ে রাখা দাঁতগুলো আরো খানিকটা কেলাল সানি। বোকা বোকা গলার স্বরে সে বলল, ভাবিরে দেখবার আইসি মামা। সানির কথার বিপরীতে ভ্রু কুচকাল নিশান্ত। কোনো অর্থ না বুঝতে পেরে আনমনেই মানে বলে আবারও প্রশ্ন করে উঠল সে।
পাশ থেকে রিভানের জান বের করা গুঁতো খেয়ে সানি বুঝল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। নিজের বোকামির দরুন নিজেকেই মনে মনে খানিক বকে নিল সানি। প্রসঙ্গ এড়াতে রিভান বলল, আরে ওর কথা ছাড় তো, মজা করছে স্রেফ। তোর খবর বল, কাল রাতে এতবার ফোন দিলাম ধরস নাই কেন? কাল রাতের কথা উঠতেই নিশান্তের মনে পড়ল সেই ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত এক্সিডেন্টের কথা। কিছু একটা ভেবে নিয়ে সে উত্তর দেবে তার আগেই মুখ খুলল নুহা। আরে ভাইও তো মিষ্টিপুর সাথে প্রে। আর কিছু বলা হয়ে উঠল না নুহার। এটুকু বলতেই নিশান্ত হাত দিয়ে মুখ চেপে ধরল তার। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে আমতা আমতা করে সে বলল, আরে নুহা, তুই কার্টুন দেখার বদলে বড়দের মাঝে কি করছিস? যা, আম্মুর কাছে যা। ভাইয়ের আজ্ঞায় ঠোঁট উল্টালো নুহা। তার মিষ্টিপুর ঘর থেকে গানের আওয়াজ কানে আসতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। ভাইকে ভেঙচি কেটে মুখ ফুলিয়ে সে বলল, থাকবো না তোমার কাছে, যাও। আমি আমার মিষ্টিপুর কাছে যাব। বলেই আর এক মুহূর্ত দাঁড়াল না নুহা। নিজের ছোট্ট ছোট্ট ঝুঁটি দুটো লাফাতে লাফাতে এক ছুটে বেরিয়ে গেল সে ঘর থেকে। আবারও নুহার মুখে অন্নিতার গুণগান শুনে কপালে বিরক্তির ভাঁজ ফেলল নিশান্ত। সানি রিভান নুহার অসম্পূর্ণ বাক্য শুনে খানিকটা আঁচ করে একসাথেই বলে উঠল, কি বলতে নিছিল নুহা? বিনিময়ে ঠোঁট কামড়ে ধরল নিশান্ত। রিভান কপালে চিন্তার ছাপ ফেলে আবারও বলল, ওই বল, অন্নিতার লগে কি করছস তুই? রিভানের অন্নিতাকে নিয়ে এতটা কিউরিসিটি দেখে রেগে গেলেও প্রকাশ করল না নিশান্ত। দাঁতে দাঁত চেপে কড়া গলায় সে বলল, ওর সামনে এক্সাম, তাই একটু পড়া দেখিয়ে দিয়েছি। এত উত্তেজনার তো কিছু নেই। রিভান বুঝল নিশান্ত ক্ষেপে গিয়েছে, তাই আর কথা বাড়াল না। এমন সময় তার কানে ভেসে আসতে লাগল এক শ্রুতিমধুর গলার সঙ্গীত, যাতে আনমনেই ডুব দিল সে। এতক্ষণ গান ধরার আগে বাচ্চাদের রেওয়াজ করাচ্ছিল অন্নিতা। এভাবে বেশ কিছুক্ষণ রেওয়াজ করানোর পর ছাড়া গলায় গান ধরল সে। তুমি তাই গো, আমার পরাণ যাহা চায়, তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চায়। হারমোনিয়ামের ছন্দে অন্নিতার সুমধুর গলায় গাওয়া রবীন্দ্রসঙ্গীতে স্তব্ধ হয়ে রইল রিভান সহ সানি নিশান্ত। মেয়েটা এত ভালো গায় আগে তো জানত না সে। আর জানাবার সুযোগটাই বা হল কখন? এই তো মাত্র 2-3 দিনের পরিচয়। রিভান অন্নিতার গানে মুগ্ধ হয়ে বুকের বা পাশে হাত চেপে ধরল। চোখ দুটো বুজে নিয়ে আনমনেই বলল, কি অসাধারণ গায়ে মেয়েটা। উফেই গলা শুনতে তো একদিন কেন, সারা জীবনই অপেক্ষা করতে রাজি আছি আমি। রিভানের কথায় সঙ্গ দিয়ে সানিও অন্নিতার গান হৃদয় দিয়ে অনুভব করতে লাগল। কখনো রবীন্দ্রসঙ্গীত না শোনায় ঠোঁট উল্টে বলল, হিন্দি গান গাইলে কি এমন ক্ষতি হতো ভাবির? আহা কি গলা! কণ্ঠেই কেমন যেন প্রেম প্রেম ভাব। যদিও অন্নিতার গানে মুগ্ধ হয়েছিল নিশান্ত, তবে সেই মুগ্ধতা বেশিক্ষণ রইল না মোটেই। সানি রিভানের করা উক্তিতে মুগ্ধতা বদলে হিংস্রতার রূপ ধারণ করল নিশান্ত। যে করেই হোক এই গান তাকে বন্ধ করতে হবে, হবেই হবে। বাক্যটা নিজ মনেই প্রতিধ্বনির ন্যায় দোতনা সৃষ্টি করল তার। এক মুহূর্ত আর দাঁড়াল না সে।
রেগেমেগে দুহাতের মুঠো শক্ত করে চেপে ধরে রওনা হল সে এই গানের উৎসের পানে। নিশান্তকে এভাবে রেগেমেগে বাইরে যেতে দেখে সন্দেহ হল রিভানের। সানিকে হেঁচকা টান মেরে নিশান্তের পেছনে পেছনে যেতে ইশারা করেই নিজেও ছুট লাগাল সে। কোনোভাবেই কোনো সিন ক্রিয়েট হোক তা বিন্দুমাত্রও চায় না রিভান। হুট করে বাসায় কোনো আগন্তুকের প্রবেশে গান ছেড়ে উঠে দাঁড়াল অন্বিতা। বাচ্চারা তাদের অন্নিপুকে লক্ষ্য করে নিজেরাও দাঁড়িয়ে পড়ল যে যার স্থান থেকে। নিশান্তের হিংস্র চাহনি দেখে ভ্রু কুচকাতেই রিভান ও সানি হাঁপাতে এসে দাঁড়াল তার পেছনে। ভাইকে হঠাৎ এখানে আসতে দেখে বিস্ময় ভরা চাহনি নিক্ষেপ করল সে। জিজ্ঞাসু কণ্ঠে সে তার ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইউ, তুমি এখানে? তুমিও কি গান শুনতে এসেছ? নুহার কথাটা আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করে ফেলল অজান্তেই। নিশান্ত রেগেমেগে চেঁচিয়ে উঠল, কড়া গলায় উত্তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, এখানে এত বাচ্চা কাচ্চা কেন? এটা কি কোনো বাসা নাকি গানের স্কুল যে এভাবে সাত সকালে এতগুলো বাচ্চাকে ডেকে এনে গলা ফাটিয়ে গান গেয়ে মানুষের ঘুম হারাম করছেন? সবার সামনে এভাবে বিশ্রীভাবে কথা শোনানোয় রাগেশ্বরী রূপ ধারণ করল অন্বিতা। ঘাড়ের সামনে থাকা চুলগুলো পেছনে ফেলে কয়েক ধাপ এগিয়ে এসে ঝাঝালো গলায় সে বলল, এসব কোনো ধরনের অসভ্যতা মি নিশান্ত? গলা ফাটিয়ে গান গাইছি মানে? দেখুন, আমরা আপনাদের বাসা ভাড়া নিয়েছি, তার মানে এই নয় যে আপনার কথাই উঠবস করতে হবে আমাদের। ওয়েট, আমার জানা মতে আপনাদের শুধুই বাসা ভাড়া দেওয়া হয়েছে, গানের স্কুল তো ভাড়া দেওয়া হয়নি মিস অন্বিতা। তাহলে কিসের ভিত্তিতে এভাবে মানুষকে নিজের বেসুরে গলায় গাওয়া গান শুনিয়ে বিরক্ত করছেন আপনি? এভাবে বাড়ি এসে এতগুলো মানুষের সামনে অপমান করাই কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগল অন্বিতার। রিভান নিশান্তের লাগামহীন কথা বার্তা বন্ধ করবার জন্য তার হাত চেপে ধরে থামতে বলায় এক ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল নিশান্ত। অন্বিতা রাগে ফুঁসতে ফুঁসতে চোখের দৃষ্টি তীক্ষ্ণ করল। আঙুল তুলে দাঁত কটমট করে বলল, বেশ করেছি, নিজের বেসুরে কণ্ঠে গলা ফাটিয়ে ফাটিয়ে গেয়েছি। আপনার তাতে কি? আপনি তো মানুষ নন, আপনি তো রোবট। আপনার তো কোনো প্রবলেম হবার কথা নয়। কই, অন্য কোনো মানুষের তো আমার গানে প্রবলেম হচ্ছে না, তাহলে আপনার এত লাগছে কেন? কি ভাইয়ারা, আপনারা কি ডিস্টার্ব ফিল করেছেন? অন্বিতার প্রশ্নে শুকনো ঢোক গিলল সানি। রিভান অসম্মতি স্বরূপ মাথা ঝাঁকাতেই আশ্বস্ত হল অন্বিতা। আবারও সে বলতে শুরু করল, দেখুন, আপনার বন্ধুদের তো কোনো সমস্যা হচ্ছে না, তবে আপনার এত ফাটছে কেন? একমাত্র আপনার জন্যই তো সারারাত ঠিক মতো ঘুমোতে পারিনি আমি। এতগুলো হোমটাস্ক কোনো মানুষ দেয়? আচ্ছা ঠিক আছে, আমি তাও না ঘুমিয়ে টাস্কগুলো কমপ্লিট করেছি। আপনার জন্য জন্ম নিয়েছে আমার সময় স্বল্পতা, যার জন্য সমিতিতে না গিয়ে বাচ্চাদেরই বাসায় ডেকেছি আমি। মানলাম গানের স্কুল ভাড়া দেননি আপনি, বাসা ভাড়া তো দিয়েছেন, যার বিনিময়ে প্রাপ্য মূল্যও তো দিব আমরা। ফ্রি তো থাকতে আসিনি। যতদিন বাসার ভাড়া দেব ততদিনই বাড়ির এই ফ্ল্যাটটা আমাদের। আমাদের বাসায় কে আসবে না আসবে তার পারমিশনও কি আপনার থেকে নিতে হবে আমায়? নিজে তো দিব্যি মাঝরাতে গলা ফাটিয়ে ফাটিয়ে বই পড়ে মানুষের ঘুমের 12টা ছেড়ে 13টা বাজান। কই, আমরা তো কেউ কিছু বলিনি। তবে আপনার এত গায়ে লাগছে কেন? এতই যখন আপনার প্রবলেম তো কানে তুলো গুজে দিন। ব্যাস, সিম্পল।
অমৃতার এত বড় ভাষণে মাথাটা চক্কর দিয়ে উঠল সানির। রিভান বুঝল এখানে আর এক মুহূর্ত থাকলে গোলাবারুদের বর্ষণ শুরু হবে নির্ঘাত। এই ভেবেই নিশান্তকে টেনে হিচড়ে ঘর থেকে বের করল রিভান। নিশান্ত রেগেমেগে রিভানের হাত থেকে ছাড়া পাবার জন্য চেঁচিয়ে উঠতেই এক হাতে ঠোঁট চেপে ধরল সানি। অনুরোধের সুরে সে বলল, মামা, প্লিজ সিন ক্রিয়েট করিও না। মায়া মানুষ তো, পরে দেখা গেল আন্টির কাছেই বকা খাইতে হইল তোমার। এই ফাঁকে দৌড়ে গেল রিভান। অন্নিতার মুখপানে করুণ চোখে তাকিয়ে সে বলল, রাগ করিও না অন্নিতা, আসলে ওর রাতে ঘুম হয়নি তো তাই মাথার ঠিক নেই। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। বাই দ্য ওয়ে তোমার গানের গলা অসাম। সি ইউ লেটার। বলেই আবারও বেরিয়ে এলো রিভান। অমৃতা রিভানকে যেতে দেখে গলা উঁচু করে বলল, হ্যাঁ হ্যাঁ নিয়ে যান ওই রোবটটাকে। পারলে মানুষ বানাবার চেষ্টা করবেন। যত সব আজাইরা মানুষরূপী এলিয়েন। সন্ধে 6:45, একটু পরই আজান দিবে বিধায় বাসায় না এসে একেবারে নামাজ পড়ে আসবার জন্য অপেক্ষা করতে লাগল নিশান্ত। এমনিতেই আজকের এত বিশ্রী এক্সপেরিয়েন্স, তার ওপর নামাজের পরপরই আবারও জল্লাদ মেয়েটার মুখ দর্শন, সব মিলিয়ে একরকম বিপাকের মধ্যে পড়ে রয়েছে নিশান্ত। নিজের এরকম বিহেভিয়ারে নিজেই বিরক্ত সে। অদ্ভুত অদ্ভুত সব অনুভূতি এসে বাসা বাঁধছে তার মনের আঙিনায়, যার অর্থ বুঝবার মতো ক্ষমতা নেই তার। নিশান্তের ভাবনার মাঝেই সিগারেট ফুঁকতে ফুঁকতে পাশ ঘেঁষে দাঁড়াল সানি। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে সে বলল, কি ভাবস এত? তুই তো আগে এমন ছিলি না, এরকম হইছস কিল্লায়? নিশান্ত ভ্রু কুঁচকাল, কিঞ্চিত বিরক্তি নিয়ে বলল, তোরে বলছি না আমার সামনে সিগারেট টানবি না? ভালো লাগে না আমার এসব। সানি ঠোঁট উল্টাল। সিগারেটের ধোঁয়া বাতাসে ছাড়তে ছাড়তে সামনে তাকাতেই দেখল ভুলে মানি ব্যাগটা দোকানের বেঞ্চেই ফেলে এসেছে সে। যা দেখে কপাল চাপড়ালো সে, জ্বলন্ত সিগারেটটা নিশান্তের হাতে ধরিয়ে দিয়ে অনুনয় বিনয় করে বলল, মামা, 1 সেকেন্ড সিগারেটটা একটু ধর। মানিব্যাগ ফেলে এসেছি। বলেই ছুট লাগাল সানি। অনিচ্ছা সত্ত্বেও হাতে ধরে রাখল তার জ্বলন্ত সিগারেটটা নিশান্ত। শিখার কাছ থেকে ভার্সিটির নোটস সংগ্রহ করে বাড়ি ফিরছিল অন্নিতা। হঠাৎ রাস্তার ধারে সিগারেট হাতে নিশান্তকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ বড় বড় করে ফেলল সে। মনে মনে শয়তানি বুদ্ধি উকি দিল তার। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলে ব্যাগ থেকে ফোন বের করে আনমনেই সে বলল, খুব তো গুনগান গায় আব্বু আপনার। এখন আমিও দেখিয়ে দেব আপনার আসল চরিত্র মিস্টার নিশান্ত। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। অন্নিতার সাথে লাগতে আসার ফল তো আপনাকে ভোগ করতেই হবে। হবেই হবে। কি? নিশান্ত আর সিগারেট? ও তো এসবের ধারের কাছেও ঘেঁষে না। সিগারেটের গন্ধে কাশি উঠে যায় ওর। তুমি ঠিক দেখেছ তো? আমি ওর মা, ছোট দেখে দেখে আসছি, কখনও তো ওকে সিগারেটের আশেপাশেও ঘেঁষতে দেখিনি। তবে কি ও লুকিয়ে লুকিয়ে এসব করে বেরোচ্ছে? তার বলতে আন্টি। কোনো ছেলেই বা তার নিজের কুকীর্তি পরিবারের সামনে দেখিয়ে বেরোবে? আপনার ছেলেও তাই। বাইরে থেকে যতটা ভোলাভালা বোঝা যায় উনি ঠিক তার উল্টো। ভেতরে ভেতরে জিলাপির থেকেও বেশি প্যাচ রয়েছে উনার।
আর আপনার বিশ্বাস না হলে আমার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে। এতটা কাঁচা কাজ অন্বিতা করে না আন্টি। ভরসা রাখতে পারেন। বলেই তড়িঘড়ি করে ব্যাগের চেইন খুলে নিজের বাচ্চা বাচ্চা টাইপ অ্যান্ড্রয়েড ফোনটা বের করল অন্বিতা। গ্যালারি থেকে নিশান্তের হাতে সিগারেট ধরে রাখা ছবিটা স্ক্রিনে বের করে বাঁকা হাসল সে। মোবাইলের স্ক্রিন আফসানা বেগমের দিকে ঘুরিয়ে দেখতে ইশারা করে সে বলল, এই দেখুন আন্টি, নিজের ছেলের কুকর্ম। একদম জলজ্যান্ত প্রমাণ, একেবারে আগুনের শিখার মতো দপদপ করে জ্বলছে। আফসানা বেগম অন্বিতার কথানুযায়ী ফোনের স্ক্রিনে তাকালেন। নিজের ছেলের হাতে জ্বলন্ত সিগারেট দেখে চোখ বড় বড় করে ফেললেন। বিস্ময় বদলে চোখে রক্তিম বর্ণ ফুটিয়ে তুললেন তিনি। রাগে দুঃখে ঘৃণ্যতা ভরা চাহনিতে ছেলের হাতে সিগারেট থাকার দৃশ্য দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে তিনি বললেন, আজ ওর একদিন কি আমার একদিন। তোমায় অসংখ্য ধন্যবাদ অন্বিতা মা। তুমি ঠিক সময়ে এসে আমার চোখের অন্ধবিশ্বাসের পর্দা না সরালে হয়তো এর থেকেও বেশি পস্তাতে হতো আমায়। আজই এর একটা হেস্তনেস্ত করে ছাড়ব আমি। বাপ যেখানে সিগারেটের নামে মুখ সিটকায় সেখানে ছেলে মনের আনন্দে সিগারেট টানবে তা তো হতে পারে না, কখনোই না। আফসানা বেগমের কথায় আশ্বস্ত হল অন্বিতা। তার আগুনে ঘি ঢালার ৯০% কাজ যে ইতিমধ্যে হয়ে গিয়েছে তা বেশ বুঝতে পারছে সে। এমনিতেই আজ সকালের বিহেভিয়ারের জন্য আফসানা বেগম ছেলের ওপর রয়েছেন চরম ক্ষিপ্ত। তার ওপর এই সিগারেটের হালকা ধোঁয়া যেন ম্যাজিকের মতো কাজ করল নিমিষেই। সে জানে বাকি কাজ আফসানা বেগম নিজ দায়িত্বে সুন্দরমতো সেরে ফেলবেন, তাই প্রশান্তির উত্তেজিত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল অন্বিতা। সালোয়ার কামিজের হাতা ঠিক করতে করতে বলল, আন্টি আমার যা বলার ছিল তা তো বলা হয়েই গিয়েছে, এখন বাকি কাজ আপনার। ছেলেকে সামলান আন্টি, এখনকার জামানা ভালো নয়। এখনই যদি বিপথে যাওয়া থেকে আটকাতে পারেন তাহলে তো হয়েই গেল, নয়তো পরে পস্তাতে হবে। আমি তাহলে এখন আসি, আবার নামাজ পড়ে আসতে হবে। কথাগুলো বলে নিয়েই মুচকি হাসল অন্বিতা। আফসানা বেগম গম্ভীর মুখে ভ্রু কুঁচকে ছেলের ব্যাপারে ভাবতে ভাবতে অন্বিতার মিষ্টি হাসি মাখা মুখের দিকে তাকালেন। চোখের পলক ফেলে সম্মতি জানাতেই কিছু একটা মনে পড়ায় ব্যস্ত হয়ে পড়ল অন্বিতা। গলা খাকারি দিয়ে আফসানা বেগমের ডান হাত নিজ হাতের মুঠোয় পুরে সে বলল, আন্টি একটা রিকোয়েস্ট ছিল। মানে উনার সিগারেট খাওয়ার বিষয়টা যে আমিই আপনাকে বলেছি তা উনাকে বলবেন না প্লিজ। না হলে। অন্বিতাকে থামিয়ে দিয়ে আফসানা বেগম মিষ্টি হাসলেন। অন্বিতার হাতের ওপর হাত রেখে চোখের পলক ফেলে তাকে আশ্বস্ত করে বললেন, তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমার নাম বলবো না। বিনিময়ে প্রশান্তি মাখা হাসি হাসল অন্বিতা। দুষ্টু হাসি হাসতে হাসতে চলে এলো সে নিজের ঘরে। আজ বড্ড শান্তি শান্তি ফিলিংস আসছে তার। নিশান্তের পরিণতির কথা ভেবেই বাঁকা হাসল সে। ভ্রু উঁচু করে একা একাই সে বলতে লাগব, আব তুঝে কোনো বাঁচাইগা বাচ্চু। খুব তো বড় বড় ডায়ালগ মারস তাই না? এখন দেখ তোর কি হাল হয়। মাথা থেকে টুপি খুলে নিজের ব্রাউন সিল্কি চুলগুলোতে হাত চালাতে চালাতে ঢুকছিল নিশান্ত। বাড়ির দরজা আগে থেকেই খোলা থেকে কিঞ্চিত অবাক হল সে। তবুও তেমন পাত্তা না দিয়ে মাকে ডাকতে ডাকতেই ভেতরে ঢুকল। তবে তাকে দুবারের বেশি ডাকতে হল না আর।
ঘরের নিস্তব্ধ পরিবেশে মায়ের হাতে ডালঘুটনি দেখে থমকে দাঁড়াল নিশান্ত। আফসানা বেগম হাতে ডালঘুটনি ঘোরাতে ঘোরাতে বিস্ফোরিত চোখে তাকালেন। নিশান্তের পাজি হয়েও হাজি সাজার ভাব দেখে রাগান্বিত চোখ দুটো থেকে লাভা নিঃসৃত হতে শুরু করল তার। ভাইয়ের আগমনে আফসানা বেগমের পাশে গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়ে পড়ল নুহা। ভাইয়ের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁট উল্টাল সে। নিশান্ত মাবনের এমন অদ্ভুত মুখশ্রী দেখে কপাল কুকাল। কপালে যে ভালো কিছু নাই জেনেও প্রশ্ন ছুড়ল, আম্মু তুমি কিচেনে না গিয়ে এখানে ডাল রান্না করবার জন্য এসেছ নাকি? আর এভাবে চেয়ে আছো কেন আমার দিকে? এই নুহা, হয়েছেটা কি রে? বাসায় সব ঠিক তো? বিনিময়ে নুহা ঠোঁট উল্টানোর পরিধি বৃদ্ধি করল। ঝড় উঠার পূর্বেই ভাইকে সাবধান হতে বলার আগেই তেড়ে গেলেন আফসানা বেগম। চোখ থেকে গরম আভা ছড়াতে ছড়াতে রাগেশ্বরী রূপ ধারণ করে নিশান্তের কাছাকাছি যেয়ে তিনি বললেন, ডালই তো বানাবো, তবে বুটের নয়, তোর। এতদিন মায়ের আড়ালে থেকে আদরে আদরে বাদর হয়ে গিয়েছিস, বাইরে বাইরে আকামকুকাম করে বেরোচ্ছিস। কি ভেবেছিস মা কিছু জানতে পারবে না? মায়ের চোখকে ফাঁকি দেওয়া কি এতটাই সোজা? মায়ের কথার কোনো অর্থই খুঁজে পেল না নিশান্ত। মায়ের এমন অগ্নিমূর্তি রূপ দেখে বিস্ময় চোখ বড় বড় করে ভয়ার্ত কণ্ঠে সে বলল, তুমি এসব কি বলছো আম্মু? কি করেছি আমি? কি করেছিস? আরে বল, কি করিসনি তুই? ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। আরে আম্মু কি করেছি সেটা তো বলবে নাকি? আজব আজব। হ্যাঁ আজবি তো। যার বাপ আজ পর্যন্ত সিগারেটে টান দেয়নি তার ছেলে হয়ে তুই এত জঘন্য কাজ করলি কি করে? সিগারেট খাওয়ার আগে আম্মু আব্বুর কথা মাথায় আসেনি তোর? সিগারেট শব্দটা শ্রবণগোচর হতেই সচেতন চোখে তাকাল নিশান্ত। যেই শব্দটাকে সে নিজেই ঘৃণা করে আজ সেই শব্দটাতেই নিজের নাম জড়িয়ে পড়ায় চরম হতাশে। তবে যা করেনি তার জন্য শাস্তি দেওয়া এবং ভোগ করা দুটোই তো অন্যায়। তাই চুপ থাকাকে সমর্থন না করে প্রতিবাদ স্বরূপ নিশান্ত বলল, কি বলছো এসব আম্মু? সিগারেট আর আমি? লাইক সিরিয়াসলি? তুমি জানো না সিগারেটের গন্ধে আমার শ্বাস নিতে প্রবলেম হয়? ওসব তো আমি ছুঁয়েও দেখি না আম্মু। নিজ চোখে দেখা ছেলের হাতে সিগারেটের জলজ্যান্ত প্রমাণের ওপর ভিত্তি করে ছেলের কথাগুলো বিশ্বাসযোগ্য হলেও বিশ্বাস করলেন না আফসানা বেগম। বরং সত্যিটা স্বীকার করার বদলে উল্টে মিথ্যে বলেই যাওয়ায় চরম ক্ষিপ্ত হলেন তিনি। রাগ সমান অবধি পৌঁছায় হাতে থাকা ডালঘুটনি দিয়ে নিশান্তের গায়ে আঘাত করে বললেন, কত বড় শয়তান হয়েছিস তুই! একে তো অলিগলিতে সিগারেট খেয়ে বেরোচ্ছিস, তার ওপর ধরা পড়ার পরও সত্যিটা স্বীকার করছিস না। বলেই আবারও নিশান্তের বাহুতে ডালঘুটনি দিয়ে বাড়ি মারলেন আফসানা বেগম। বাহুতে আঘাত লাগায় ব্যথায় কুকিয়ে উঠল নিশান্ত। সে বুঝতে পারছে এভাবে কাছে থেকে বোঝাতে গেলে কথা কম মাইর বেশি খেতে হবে, তাই এক ছুটে সোফার পেছনে গিয়ে দাঁড়াল সে। মায়ের বিপরীতে ভয়ার্ত গলায় সে বলল, আরে আরে আম্মু করো কি? আমি তোমার ছেলে। এত বড় হবার পরও গায়ে হাত তুলছ, তাও আবার যেই কাজটা আমি করিনি। ছেলের কথায় মেজাজ থামকবার বদলে তেড়ে এলেন আফসানা বেগম। লাঠি নিয়ে ছেলেকে তাড়া করতে করতেই বললেন, একে তো চড়ি উপার সে সিনাচড়ি।
ভালোই ভালোই বলছি নিশান্ত, এসব ছাইপাশ খাওয়া ছেড়ে দে, সত্যিটা স্বীকার করে নে, নয়তো আজ তোর কপালে দুঃখ আছে। আরে আম্মা জান, ফিল্মি ডায়ালগ মারার হলে মারো, নাকে মানা করছে, আমায় মারছ কেন? আরে আমি ওসব খাইনি, ট্রাস্ট মি। নিশান্তের কোনো কথাতেই কোনো কাজ হল না। মায়ের সাথে গোল্লাছুট খেলায় একটু পরপরই বাড়ি খেতে খেতে ছুটেই চলেছে সে। মাঝখান থেকে নুহা গালে হাত দিয়ে কমেডি দেখছে। কেন যেন ভাইয়ের এমন করুণ অবস্থায় মন খারাপ করার বদলে বড্ড মজা লাগছে তার। হাজারো কাকুতিমিনতি করবার পরও কোনো পজিটিভ ফলাফল পেল না নিশান্ত। মাতো খেতে খেতে শহীদ হয়ে যাবার ভয় এক ছুটে ঘরে গিয়ে দরজা লাগিয়ে ফেলল সে। পিঠ দিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামগুলো হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে লাগল সে। আফসানা বেগম এখনও বাইরে থেকে একইভাবে দরজা ধাক্কাতে ধাক্কায় চেঁচিয়ে যাচ্ছে, তবে প্রাণ থাকতে ভুলক্রমেও দরজা না খুলাবার পণ করেছে নিশান্ত। যাই হয়ে যাক না কেন, এই সিডরাইলা থামবার পূর্বে দরজা খুলে নিজের বাঁচাকুচা জীবনটাও খোয়াতে চায় না সে কোনো মতেই। বই পুস্তক দুহাতে কভার করে বুকে চেপে ধরে উকিঝুঁকি মারতে মারতে ড্রয়িং রুমে প্রবেশ করল অন্বিতা। এতক্ষণে যে কোনো বর্ষর ঝড় পুরো বাড়ির ওপর দিয়ে চলে গিয়েছে তা এই নিস্তব্ধতায় বেশ উপলব্ধি করতে পারছে সে। তবে ঘরের আশেপাশে কাউকে দেখতে না পারায় কপালে কিঞ্চিত চিন্তার ছাপ ফুটে উঠল তার। এই রে ঝড়ে কি সবাই তবে উড়ে গিয়ে কোনো গাছের ডগায় জুড়ে বসল নাকি? প্রশ্নটা বার কয়েক নিজ মনে আওড়ে নিয়ে আরও দুধাপ এগোল অন্বিতা। ড্রয়িং রুমে কারো পদধ্বনি শ্রবণগোচর হতেই ঘর থেকে টেডি বিয়ার হাতে ছুটে এলো নুহা। তার মিষ্টিপুকে দেখেই মুখে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল সে। অন্বিতার কাছে গিয়ে তার ওড়না টেনে ধরে নুহা বলল, মিষ্টিপু মিষ্টিপু, জানো আজ ভাইউর ওপর শুধু ঠাডা না, সাথে গোলাবারুদও পড়েছে। নুহার কথায় বিস্মিত চোখে তাকালো অন্বিতা। তার এই বিস্ময় বোধহয় ততদিনই সৃষ্টি হতে থাকবে যতদিন সে নুহার পাকা পাকা কথা নিজ কানে শুনতে থাকবে। বিস্ময় ফেলে নিশান্ততের পরিণতি শুনে নিজ মনে হাসল অন্বিতা। নুহার গাল দুটো টেনে দিয়ে সে বলল, তা তোমার ভাইয়া কোথায়? আর আন্টি? বিনিময়ে ঠোঁট উল্টাল নুহা। নিশান্তের ঘরের দিকে হাত দেখিয়ে বলল, ভাইউ ভয় দরজা আটকে ঘাপটি মেরে রয়েছে, আর আম্মু নিজের ঘরে রাগে ফুঁসতেছে, ভাইউ বের হলেই আবারও হাল্লা বল শুরু করবে। নুহার কথায় বিষম খাওয়া শুরু করল অন্বিতা। বার কয়েক কেশে নিয়ে বিস্ময় ফেলে নিশান্তের ঘরের দরজায় গিয়ে করাঘাত করল সে। তবে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল। আবারও হয়তো আফসানা বেগম এসেছে ভেবে নিশান্ত দরজা খুলছে না ভেবেই দরজায় মুখ লাগিয়ে ফিসফিসে অন্বিতা বলল, দরজা খুলুন মাস্টার মশাই, ভয় নেই, আমি আপনার ছাত্রী অন্বিতা। এতক্ষণ দরজায় কান লাগিয়ে বাইরেকে তা অনুভব করবার চেষ্টা করছিল নিশান্ত। অন্বিতার মৃদু গলা কানে পৌঁছই তটস্থ হয়ে দরজা খুলেই হেঁচকা টান মেরে অন্বিতাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ফেলল সে। সেকেন্ডের মাঝেই এমন আকস্মিক ঘটনায় টাল সামলাতে না পেরে হুমুড়ি খেয়ে আলমারির স্ট্যান্ড চেপে ধরে দাঁড়াল অন্বিতা। দরজা বন্ধ করে উল্টো দিকে ঘুরতেই নিশান্তের চেহারার বিকৃতি দেখে অট্টহাসিতে ফেটে পড়ল সে। এভাবে নিজেকে ভেঙিয়ে হু হা করে ঘর কাঁপিয়ে হাসায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল নিশান্ত। সে জানে তার চুল বর্তমানে এলোমেলো হয়ে কাকের বাসায় পরিণত হয়েছে, তবু অন্বিতার হাসি পছন্দ হল না তার। সন্দিহান চোখে তাকিয়ে অন্বিতার দুবাহু চেপে ধরে দেয়ালে তার পিঠ লাগিয়ে ফেলল নিশান্ত।
চোখ থেকে রক্তিম আভা ছড়াতে ছড়াতে দুহাতে অন্বিতার দুবাহু চেপে ধরল সে। নিশান্তকে নিজের এতটা কাছাকাছি এতটা হিংস্ররূপে আবিষ্কার করে ভয় জমে গেল অন্বিতা। সাথে বেড়ে গেল বুকের ডিবডিবে ধ্বনি। কেঁপে উঠল সে। কেঁপে উঠল তার পুরো শরীর। চলবে।